আমার মন ভালো না, কেউ বোঝে না, বোঝে আমার মায়ে। আমি থাকি ঢাকা শহর, মাঝে থাকে গায়ে। মারে মনে পড়ে, মারে মনে পড়ে এ শহরে যখন যে তাই ঘুরি। সযতনে মায়ের স্মৃতি হৃদয় লালন করি। আমার মায়ের স্মৃতি, আমার মায়ের স্মৃতি মনের সাথী, হৃদয় জলজল করে। দিন রজনী মায়ের কথায় আমার মনে পড়ে, মায়ের হাতের রান্না। একসময় আমাদের দেশে বা আমাদের এই অঞ্চলে গ্রাম বাংলায় বিনোদনের একমাত্র মাধ্যম ছিল পুঁথি। সন্ধ্যা হলে গ্রামের মানুষেরা গোল হয়ে বসতেন, আসর জমাতেন এবং সেই আসরের মধ্যমণি হয়ে সুর করে করে তাদেরকে পুঁথি শোনাতেন একজন পুঁথিশিল্পী। দর্শক, একসময়ের বাংলাদেশের ঐতিহ্যবাহী এই শিল্পটি বাংলার ঘরে ঘরে পৌঁছে যেত, কিন্তু এখন ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পুঁথিশিল্প কি শুধুই স্মৃতিমাত্র? তা শোনার জন্যই আজকে দর্শক যমুনা ডিজিটালের আড্ডায় আমি হাজির হয়েছি। আল মাহফুজ আমার সঙ্গে যিনি রয়েছেন, তাকে বলা হয় আধুনিক পুঁথি সাহিত্য বা পুঁথি শিল্পের মধ্যমণি। আধুনিক পুঁথি সাহিত্যকে যিনি সম্ভবত একমাত্রই যিনি ধারণ করেন, যাকে আমরা বহু পদবিতে ভূষিত করতে পারি, নাগরিক কবিয়াল থেকে শুরু করে। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, যিনি পুঁথি শিল্পকে বা পুঁথি সাহিত্যকে নিজের জীবনে ধারণ করেন এবং নিজেই পুঁথি শিল্পের মধ্যে নিজের সৃষ্টিশীলতাকে ছড়িয়ে দিয়েছেন, তার নাম কাব্য কামরুল। ধন্যবাদ আপনাকে। খুব সম্মানিত বোধ করছি যেভাবে আমাকে প্রেজেন্টেশন করেছেন, উপস্থাপন করেছেন। আমি সত্যি মুগ্ধ, অভিভূত। কেমন আছেন? ভালো আছে। এক সময় আমরা যখন ঢাকা শহরে ছিলাম, আমরা টিএসসিতে যাচ্ছি, সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি, ছবির হাটে যাচ্ছি, তারপরে চারুকলার সামনে অনেক জায়গাতেই আমরা আপনারে দেখতাম এবং আপনার গান শুনতাম, আপনার পুঁথি শুনতাম। কিন্তু গত 10-12 বছরে সম্ভবত ঢাকা শহর বা ওই এলাকার মানুষ তারা আপনাকে দেখে না। এর কারণ কি? আপনি কি বাংলাদেশে নিয়মিত থাকেন না? চমকপ্রদ একটা প্রশ্ন করেছেন। আসলে আমি এক দশক ফ্রান্সে থাকি, জীবন জীবিকার সূত্রে ফ্রান্সে অবস্থান করছি। এটি ঠিক আমার ভালো লাগছে যে আপনিও এক পরিচিত মুখ। আসলে আমাদের যে সময় উত্থান পর্ব আর কি, আমি শিল্পী হিসেবে একজন পুঁথিশিল্পী হিসেবে উত্থান পর্ব কালটা আসলে আপনি যে কথাগুলি বলছেন আর কি, শাহবাগ, সে ছবির হাট, চারুকলা, টিএসসির মোড়, এইসব জায়গা থেকে পুঁথিপাঠ করতে করতে বলতে পারেন প্যারিসের কোনো একটা আলোকিত মঞ্চে পুঁথিপাঠের করার সুযোগ হয়েছে। সেই জন্য আমি বলি যে ফুটপাথ থেকে শুরু করে প্যারিসের কোনো মঞ্চে যে অভিজ্ঞতা হয়েছে এরকম, যে সোশ্যাল বিজনেস ওয়ার্ল্ড যে সম্মেলন হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে 3 দিন ব্যাপী প্যারিসে। তো ওই একটা দিন আমার ওখানে সাংস্কৃতিক পর্বে পুঁথি করার সুযোগ হয়েছে। এটা আমার জন্য একটা গর্বের। তা আমি বলি মজা করে জীবন হোক যে ফুটপাথ থেকে প্যারিসের মঞ্চে এরকম ভালো লাগছে যে আপনার সঙ্গে আমার মোলাকাত হয়েছে। সে আমার উত্থান পর্বকালে, আপনিও একজন প্রত্যক্ষদর্শী, যে এই জন্য আপনার সঙ্গে আমার বোঝাপড়াটা অন্যরকম হবে। আসলে তাই ওই দিনগুলির কথা, ওই যে আমি বলবো এটা এক ধরনের স্ট্রিট সিঙ্গারের মতো আর কি, যারা পথে গানটা আমরা দেখি ইউরোপের বিভিন্ন জায়গায়। একসময় আমি স্ট্রিট সিঙ্গার হিসেবে, আসলে এটা তো এক ধরনের পুঁথিটাও তো এক ধরনের লোকমাধ্যম, একটা গণমাধ্যমের মতো, অন্যরকম গণমাধ্যম। একসময় তো এরকম মিডিয়া ছিল না, এখন তো আধুনিক আমরা সর্বশেষ সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করে উপভোগ করে। আগে তো পুঁথির মাধ্যমে মানুষের সঙ্গে গল্প করতো, মানুষ বিভিন্ন কাহিনী বর্ণনা করতো সুরে সুরে। পুঁথির তো আবার নানা রকম সুরভঙ্গিও আছে। হ্যাঁ, তো এরকম আমাদের একটা সময় গ্রাম গায়ে দেশ জুড়ে একটা শক্তিশালী একটা শিল্প মাধ্যম পুঁথিপাঠ। আমি নিজে যেহেতু পুঁথি নিজে লিখি, নিজে পাঠ করি,
তা এই সময়টাকে আমি নিশ্চয়ই ধরবো আমার যে আশেপাশের পরিবেশ, প্রতিবেশ, মানুষের হাহাকার, আর্তনাদ, কষ্ট, নানা রকম অনুষঙ্গ আছে, মানুষের জীবনের নানা দিক আছে, এগুলোকে আমার পুঁথির ভিতরে প্রকাশ করার চেষ্টা করেছি। আপনি যে আমরা একদা দেখতাম যে পুঁথিটা মূলত গ্রামগঞ্জ বা একটু নগর থেকে বাইরে। আপনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি বা আমরা দেখতাম যে আপনি রাস্তায় অথবা ফুটপাথ ধরে আপনি গান গাচ্ছেন, টিএসসির সড়ক পথে সেখানে আপনি গান গাচ্ছেন, পুঁথি আপনি পরিবেশন করছেন, মানুষ আপনার জড়ো হচ্ছে শুনতে। মানে এই যে অনেক সময় বলা হয় যে পথ কবিতা বা ভাট কবিতা বা পথের গান, সেগুলোকেই পুঁথি গান। তো এই যে ফুটপাথ থেকে প্যারিস, এই যে আপনার যে দীর্ঘ ভ্রমণ, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, এটা একটা সুন্দর দিক। আমার তো জন্মবিরোটা সুন্দর সংলগ্ন জনপথে, মোংলা খুলনা ওই এলাকায়। তা আমার তো ছোটকালে শিল্প সাহিত্যের প্রতি একটা ঝোঁক, মমতা তৈরি হয়। তা কবিতা, ছড়া এগুলো লিখতাম। তা এই ঘটনা, যেহেতু এটা একটা পয়ার, একটা বিশেষ একটা ছন্দ আছে, আমার এই সুরভঙ্গি, পুঁথির যে সুরভঙ্গি, যে প্রকাশভঙ্গি, এটা আমাকে খুব মুগ্ধ করতাম, আমি খুব পছন্দ করতাম। এবং হাটে বাজারে বিভিন্ন জায়গায় সুযোগ হয়েছে দেখার। তো এই সুরভঙ্গিটার প্রেমে পড়ি আমি শৈশবে। আমার কিশোরকালে বলা যেতে পারে ওই সময় এই ভঙ্গিতে আমি পুঁথি লিখি। আমার তখনই উপলব্ধি হয়েছে যে এটা তো একটা ভালো একটা মাধ্যম, মানুষের সঙ্গে কানেক্ট হওয়ার একটা শক্তি আছে, আমি তখন টের পেয়েছি। আপনি শৈশব থেকেই আপনার মায়ের কাছ থেকে পুঁথি পাঠ শুনতেন? হ্যাঁ, শুনেছি। তো বলা যেতে পারে যে ড্রাইভিং ফোর্স, মানে কোনো একটা জিনিসকে ধাবিত করার ক্ষেত্রে একটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে কিনা, আপনি বললেন আপনার বেড়ে ওঠা হচ্ছে মংলায়, মংলার পাশেই রয়েছে সুন্দরবন, আরেক পাশে সমুদ্র বন্দর। এই প্রাকৃতিক নৈসর্গিক এই সৌন্দর্য বা এই যে সুন্দরবনের সৌন্দর্য বা সমুদ্রের সৌন্দর্য, এগুলো কি আপনাকে পরোক্ষ অর্থে পুঁথির দিকে বা শিল্প মাধ্যমের দিকে ধাবিত করেছে? এই সুন্দরবনের সঙ্গে যেন আমাদের একটা নারীর সম্পর্কের ওই সৌন্দর্য, ওই নির্জনতা, সুন্দরবনের একটা নির্জনতা আছে, এই নির্জনতার বুঝি অন্যরকম একটা ভাইব আছে, একটা অন্যরকম প্রকাশ আছে। সুন্দরবনে বনবিবির গল্প নিয়ে অনেক পুঁথি পাঠ হয়, কখনো শুনেছেন? হ্যাঁ, এটা আছে বনভূমি, একটা ক্যারেক্টার, একটা শক্তিশালী ক্যারেক্টার সুন্দরবন আমাদের এই অঞ্চলে। তাকে নিয়ে বিভিন্ন রকম আখ্যান হয়েছে, পুঁথি হয়েছে। হতে পারে এই আখ্যান, এগুলো আমার অবচেতনভাবে আমার ভিতরে ঢুকে গিয়েছে কিংবা আমি নিয়েছি, এগুলোর সঙ্গেও আমাদের বেড়ে ওঠা আমরা দেখেছি। হতে পারে এইভাবে আমার ভিতরে পুঁথি ঢুকে গেছে। এগুলো তো গেল দেখে দেখে বা শুনে শুনে ব্যাপারগুলো। আর যদি একাডেমিক আলোচনায় আসি, মানে পাঠের দিক দিয়ে আমরা প্রাচীন বা লোক সংস্কৃতিতে যাই, চর্যাপদ যদি বলি, শ্রীকৃষ্ণ কীর্তন বলি, এগুলো কি কখনো আপনি পড়ে পুঁথির দিকে ধাবিত হয়েছে? আমাদের কোনো গদ্য ছিল না, বই ছিল না, সুরে সুরে বিভিন্ন রকম সাহিত্য পাঠ হতো আর কি, শ্রুতিতে থাকতো, মানুষের মুখস্থ থাকতো। তা কোনো কোনো গবেষক তো বলেন, স্বীকার করেন যে আমাদের চর্যাপদ এইগুলো তো এক ধরনের পুঁথি। আপনিও জানেন, আপনি স্মৃতিচারণ করলেন যে এক সময় ছবিরহাটের রাস্তায় 3 দশকের 2 দশক সম্ভবত আমরা পেয়েছেন, গত 1 দশক সম্ভবত আমরা পাইনি। হ্যাঁ, 1 দশক পেয়েছেন। বাংলাদেশ পাই, বাংলাদেশে পাই। 1 দশক ধরে আমি ফ্রান্সে বসবাস করি, এখন আমি যাতায়াতের ভিতরে আছে। তা এই বইমেলায় আমি আসি, এই সময় বই দেখতে সব মিলে। গতবার আমার একটা বইও বেড়েছে, আমরা বই নিয়ে আসবো, প্যারিসে থাকলেও কিন্তু আমি পুঁথির সঙ্গে আমার সংযোগটা আছে আর কি। আর এখন বিভিন্ন রকম মাধ্যম আছে, এবং অন্যরাও, কামরুজ্জামান রাব্বিন নামে একজন বিখ্যাত শিল্পী, যার একটা গানও আছে, আমি তো ভালো না ভালো লইয়ে থাকবো, তিনি আমার একটা পুঁথি করেছেন। আমার রচিত নাম হচ্ছে মিঠু বিবির সংসার, যেটা ইউটিউবে আছে। এটা আমি একদম নতুন একটা অভিজ্ঞতা, যে আমি তো নিজে পাঠ করি এবং অন্যজন এটা পাঠ করেছে। এক্ষেত্রে চর্যাপদে যেমন আমরা দেখি যে সেখানে ওই সময়ের যারা কবি, তারা তাদের আশপাশ, তাদের জীবনবোধ, সেসব কথা উঠে মানে তাদের ওই পুঁথিতে, তাদের চর্যাতে তুলে ধরতেন। পুঁথিতে বা আপনার রচিত পুঁথিতে কি ওই কোনো দার্শনিক উপলব্ধি বা গভীর জীবনবোধের কথা থাকে, নাকি শুধুমাত্রই বিনোদনের মাধ্যমে মেসেজ দেয়া মানুষকে? কি একটা কথা আছে, বৈচিত্র্যেই সৌন্দর্য, নানা রকম মত থাকবে, পথ থাকবে, ধর্ম থাকবে, বর্ণ থাকবে, কালার থাকবে, চিন্তা থাকবে। হ্যাঁ, এটাই সৌন্দর্য, সমাজে গিয়ে যাবে। আমরা তো উত্তরসূরি, সেসব ধারাবাহিকতায় পূর্বে যা হয়েছে ওইসব পঠন পাঠনের মধ্যে দিয়ে আমাদের অবস্থান। এরকম আমার একটা পুঁথিতে এরকম বলেছে,
প্রিয় বাংলাদেশি বিশ্ববাসী শোনো দিয়া মন, বিশ্ববাসীর প্রতি আমি করি নিবেদন আমার ভালোবাসা সকল আশা বিশ্ববাসীর প্রতি, সম্প্রীতির বিশ্ব গড়ি মানুষ এক জাতি, এসো এক মিছিলে দলে দলে শান্তি কামে লোক, জাতি ধর্ম ভেদাভেদ গড়ে তোলে শোক, বিশ্বের কত যুদ্ধ করলো দ্বন্দ্ব উগ্র জাতীয়তা, মাঝে মাঝে ধর্মের নামে ভাঙলো মানবতা, হায় রে শান্তির ধর্ম মানব ধর্ম করলো ভেদাভেদ, বাইবেল বড় কোরআন বড় নাকি গীতা বেদ, সেবাই মানব ধর্ম আসল মর্ম করি জয় গান, সবার উপর মানুষ সত্য রাখবে সবার মান, গাহি সাম্যের গান আমার প্রাণে রবীন্দ্র নজরুল, লালন প্রেমে পুঁথি করি আমি কাব্য কামরুল, প্রিয় লালন নজরুল। আমরা যখন ওই আপনার ওই প্রথম লাইনটা শুনি যে আমার মন ভালো নাই, কেউ বোঝে না বোঝে আমার মায়ে, আমি তখন থাকি আমাদের ঢাকা শহরে। বুকের মধ্যে একটা ঝড় তুলে যায়। আমরা যারা নগরে থাকি, আমাদের বহু বছর ধরে বা বহু মাস ধরে আমরা মায়ের মুখ দেখি না। এইরকম আপনার গানের মধ্যে এই সমসাময়িক যেমন কথাগুলো উঠে আসে, আপনার কি গ্রাম নিয়ে বা মফস্বল নিয়ে কোনো কাজ আছে বা করার ইচ্ছা আছে? না, আপনি ভালো বলছেন যে আমার পুঁথির মাধ্যমে ওরকমই প্রকাশ করি বিভিন্ন জীবন দর্শন উপলব্ধি মানুষের। একজন ঝাড়মুড়ির বিক্রেতার যে জীবনবোধ কিংবা তার মুখ দিয়ে বলানো কিংবা দেখা, তো এরকম হতে পারে একটা ক্যারেক্টারের ভিতর দিয়ে। এই ঝালমুড়ি আমার ঝালমুড়ি খাইতে দেরি করবেন না তো কেউ, স্বাদে গুণে মজাদার কইবেন আপনার বউ, তাই লইয়া যান এই ঝালমুড়ি, তাই লইয়া যান ভাই যান, খুশি হইবেন বিবি, আপনি একটু খাইয়া দেখেন ছোট্ট একটা দাবি, তারপর অন্য কথা জীবন বৃথা মানুষ না হইলে, অসৎ মানুষ চুরি করে চোর তারে বলে, আমি সৎ কাজে সবার মাঝে ঝালমুড়ি বেচি, আমার জন্য দোয়া করবেন সৎ কাজে বাঁচি, তবে দুঃখ হয় দেশময় কিছু দেশি মানুষ, শিক্ষায় দীক্ষায় বড় হইয়া খাইতে আসে ঘুষ, এটা কেমন শিক্ষা করে ভিক্ষা অসৎ কাজে কামে, তাগো চেয়ে ভালো আছি মুড়িওয়ালা নামে, আমি ভালো আছি মুড়ি বেশি গর্ব করি রোজ, সৎ থেকে ভালো আছি স্বল্প করি ভোজ, তবু দুঃখ নাই ভয় নাই জীবনে যাপনে, ফুল বানুর ভালোবাসায় খুশি মনে প্রাণে, ফুল বানো প্রেমে জানো হাসিতে খুশিতে, সুখের বাগান করছি মোরা সুন্দর পৃথিবীতে, করছি সুখের বাগান এই ঝালমুড়ি। অনবদ্য। একটা সময় বাংলার যারা প্রতিশিল্পী ছিলেন তাদের অনেক কদর ছিল, যেমন আপনি জানেন হাশেম বয়াতি বা আরো অনেকের এরকম নাম পাবেন। আপনি বাংলাদেশেও ছিলেন বা আছেন, দীর্ঘ 10 বছর সম্ভবত আপনি ফ্রান্সে ছিলেন। এটা কি মনে হয় বাংলাদেশের আপনার যে কদরটা পাওয়ার কথা ছিল সেটা পেয়েছেন বা পাচ্ছেন, নাকি আপনাকে পরবাসটাই বেশি? শিল্পী হিসাবে যখন ওরা জানে আর কি, ফরাসি মানে কোনো নাক যে উন্নাসিক এক ধরনের মানসিকতা সেটা কখনো পেয়েছেন কিনা, যে এটা একটা নিচু প্রকৃতির শিল্প, এরকম অনেকেই দেখে থাকেন কিনা, এরকম কোনো না এটা নাই। বিদেশে আপনি এরকম স্ট্রিট সিঙ্গার হিসেবে আপনি অনেকদিন গান করেছেন বা পুঁথি করেছেন? না, আমি করেছি, মানে এটা বিভিন্ন আমাদের কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান পার্বণে আমি পুঁথিপাঠ করেছি। তারপরে এই বাংলাদেশ ডে আর কি, যেটা বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা একটা প্রোগ্রাম হয় বছরে, বাংলাদেশ ডে নামে, সেখানে পুঁথিপাঠ করার সুযোগ হয়েছে। তো ওখানে আমি একটা কৌশল নিয়েছি আর কি, সেটা হচ্ছে কি একটা লুঙ্গি পুঁথিপাঠ করবো, তো আমাদের প্রাসঙ্গিক হয় যে লুঙ্গিটা পরে আমি ওখানে ওরকম একটু দুলে টুলে বিভিন্ন রকম আমি লুঙ্গির একটা পুঁথি, আমার যেহেতু একটা লুঙ্গির একটা প্রতীক গামছা আর কি, সাংস্কৃতিক অনুষঙ্গ আর কি।
আমার দাদা পড়ছে, নানা পড়ছে এমন পোশাক ভাই, যে পোশাকে হুক সেন বেল্টের ব্যাপার নাই। নামে ছিল ধুতি, নামে ছিল ধুতি, কাপড় সুতি, নামে কত নাতে। এই যে ন্যারেটিভ ভঙ্গিতে আমার লুঙ্গির মাধ্যমে আর কি আমার সংস্কৃতির একটা বর্ণনা। তা আমি যখন এটা লুঙ্গি পুঁথিটা যখন বলছি, লুঙ্গি পরে উঠছি, একটু হেলে দুলে মাইকটা নিয়ে একটু এটাতে দেখলাম ওরা খুব উপভোগ করেছে আর কি। কিন্তু আপনি যখন দেশে থাকতেন, আপনার এই পোশাকের সঙ্গে এই পুঁথির পরিবেশনা অনেকের কাছেই চমকপ্রদ লাগতো, এবং তখন বলা হতো যে কাব্য কামরুল হচ্ছে পোশাকে নয়, কাব্য কামরুলের গায়কই হচ্ছে মননে, মনে। আমি কিন্তু খুব কম আর কি যে পুতুয়া পাঞ্জাবি পরে, আসলে আমি তো এটা ঠিক আছে, এটা আমার যে আমার আমার সাংস্কৃতিক একটা অনুষঙ্গ পোশাক, কিন্তু আমার বাস্তব জীবনে তো আমি তো জিন্স প্যান্ট টি শার্ট এই, তা আমার একটা এই ভাবনা যে অডিয়েন্স ভাবুক যে একজন এই সময়ের একটা এটা 20 বছর 30 বছর আগে হলো যে একটা তরুণ একটা ছেলে সে পুঁথিপাঠ ধারণ করেন। এটা ভবিষ্যৎ কি, মানে যদি আপনি একাই, মানে আমি নাগরিক, অনেকে অনেকে করে চর্চা, কিন্তু আমি আমার অনেকে আপনার মতো আমি খুব আনন্দিত বোধ করি যে আমার পরিচয়, আমি একজন পুঁথি পাঠক কিংবা পুঁথি শিল্পী। এটা ধরো আপনি শুরুতে বলেছেন আমার, যেহেতু আপনার বোঝাপড়াটা আগে থেকে আপনি আমাকে চিনেন জানেন, তা পুঁথির সঙ্গে যেন আমার একটা বসবাস। আমি প্রবাস জীবনের থেকেও কিন্তু পুঁথিকে ধারণ করি, বহন করি আমার চর্চার ভিতর দিয়ে। কখনো এরকম আশঙ্কা মনের মধ্যে জাগে যে এরপরে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই পুঁথিটা থাকে কিনা? আমি পুঁথি নিজে লিখি, নিজে পাঠক করে, টোটাল কমপ্লিট ম্যান। হ্যাঁ, সিঙ্গার সংরাইটার একটা ধারণা আছে। আপনি সামগ্রিক বিশ্বতে যদি যান, যে যারা সিঙ্গার সংরাইটার, মানে যিনি গানটারে জন্ম দেয়, সে আবার পরিবেশনও করে, সেখানে অন্য কারো মাধ্যম বা অন্য কারো খুব একটা সহযোগিতা দরকার পড়ে না, এবং এদেরকে কিন্তু সবাই, মানে বিশ্বের সবাই সিঙ্গার সংরাইটার আলাদা একটা সম্মানের জায়গায় রাখে। ধন্যবাদ যে আপনি তো যেভাবে করছেন আমাকে, বরং এই কিছু কথা বলতে আমি খুব সম্মানিত বোধ করছি আর কি। আপনি দেখবেন এই ধারাটা আমাদের খুবই মানে ক্ষয়িষ্ণু, মানে খুবই নিচের দিকেই যাচ্ছে। আমাদের আগে যেরকম ছিল মানুষ গানের প্রতি বা পুঁথির প্রতি, সেটা আস্তে আস্তে লক্ষ লক্ষ কপি বিক্রি হতো আর কি, 2 টাকা 1 টাকা করে গ্রাম গায়ে এক সময়। জরিনা বয়স হলো, হাতে ছিল প্লাস্টিকের চুড়ি, গলা ছিল পুঁথির মালা, পরনে লাল শাড়ি। জরিনার বয়স হলো, অন্যের লেখা পুঁথি আর কি। এরকম জরিনার পুঁথি কিংবা জরিনার কবিতা গ্রাম বাংলা কিন্তু ওই 2 টাকা 1 টাকা করে বিক্রি হতো, এরকম পুস্তিকার মতন। গ্রাম বাংলার লক্ষ লক্ষ, আমি বই পড়েছি যারা গবেষণা করেছেন, লক্ষ লক্ষ কবি পুঁথি পাঠ করতো আর এগুলো বিক্রি করতো আর কি। হ্যাঁ, এই প্রসঙ্গে এক সময় আমি বাংলা বইমেলাতেও আমার অভিজ্ঞতা হয়েছে। আমার একটা 20 টাকা দামের একটা পুঁথি বেরিয়েছিল, তা আমি 2 লাইন পুঁথি পাঠ করতেছি। আমার মন ভালো না, কেউ বোঝে না, বোঝে 2 লাইন বলে আমার মাত্র এই বইমেলা আমার পুঁথি পাঠের বই বেরিয়েছে, মাত্র 20 টাকা, যে নেবেন নেন। লোকজন মুড়ি মুড়কির মতো আমি বিক্রি করেছি আর 20 টাকা দাম, তো 20 টাকা আর কি। ওরকম ওরকম ছিল কয়েকটা পুঁথির সমন্বয়। আমি যেহেতু কানেক্ট হচ্ছে, সুরের একটা শক্তি আছে, তা আমি আমার মনে আছে আমি মুড়ি মুড়কির মতন বই বিক্রি করেছি, অনেক অনেক মানুষ নিয়ে আগ্রহ। কিন্তু এখন বই মেলা বা এখন এই টিএসসি আপনারে মিস করে, তো আপনি মিস করি এগুলো। আমি আসলে আমি যখন দেশে আসে তখন আমার এই আকুলতাটা, আমি তো গতবার আমার বইয়ের পরবর্ষে পুঁথিটা বেরোলো, আমার প্রথম যে পুঁথিটা আছে পরবর্ষে, যে আমি দেশে আসবো তার 1 মাস আগে লেখা আমার একটা পুঁথি। অনেকদিন পর আমি দেশে আসতেছি, ওই হাহাকারটাকে আমি আমার ওই পুঁথিটি আমি, আপনি যে প্রশ্নটা করছেন, ওই আকুলতাটা, ওই স্থায়ী আবার হবে, তো ওই আকারটা আমি আমার পুঁথিতে পরবাস পুঁথি নামে উঠে চেষ্টা করেছি। শুধু বই কেন্দ্রিক বা বই মেলা কেন্দ্রিক কি দেশে এরকম ফিরে আসা হবে না? আসলে অডিয়েন্স যত যাই বলে আর কি, পুঁথির অডিয়েন্স তো শ্রোতা তো এই দেশের মানুষ আর কি। এখন এটা জীবন জীবিকা, এটা তো একটা অন্যরকম বাস্তবতা আর কি, মানে আমার তো বাঁচতে হবে, তাই না? যে কথা বলছিলেন আর কি, পরবাস নিয়ে যে আকুলতা, বাংলাদেশের পুঁথি, এই দেশের খাবার দাবার, এদেশের মাছ, শাক সবজি, ভর্তা, যাই বলেন আর কি। আমি দেশে যামো, মাছ খামো, ছোট ছোট মাছ। দেশে গেলে ঘুরুম ফিরুম, করমু না তো কাজ, পায়ে পাহা তুলে হেলে দুলে আরাম করমু বেশ। পরবাসের কষ্ট মৌসুম, কথায় আমার শেষ, কথা নাই তো শেষ।
কথা নাই তো শেষ আছে রে সে দেশের প্রতি মায়া, পরবাসে আসি বটে দেশ যেন ছায়া, থাকে নিজের সাথে থাকে নিজের সাথে, পেটে বাতে চলি পরবাসে, মনটাই আমার পড়ে থাকে সবুজ শ্যামল ঘাসে। আমি দেশে যামু, আমি দেশে যামু, মাছ খামু ছোট ছোট মাছ, দেশে গেলে ঘুরুম ফিরুম করমু না তো কাজ, খামু শাক ভাজি, খামু শাক ভাজি, আসি রাজি, দেশ কেবল দেশি খাবার, দেশে গেলে ঘুরুম ফুরুম খামু কত মাছ, আমি দেশে যামু। এরকম একটা হাহাকার আমার এই পুঁথি, দীর্ঘ একটা পুঁথি, একটা আমার পরবাসের পুঁথিতে আবার আকুলতাটাকে ফুটে তোলার চেষ্টা করেছি আর কি। অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করে, কিন্তু সময় সংকুলনের কারণে ছোট ছোট কিছু প্রশ্ন করব। যেমন অনেক অঞ্চলভেদে পুঁথির সুরের একটা বৈচিত্র্য থাকে, কিন্তু আমরা অধিকাংশ যে পুঁথিগুলো শুনি এই সুরেই। তো এটা কি কখনো শ্রোতা মনে বা পাঠক মনে কি একটু কি বলে, মানে একঘেয়েমি চলে আসে কিনা? সুরভঙ্গের বিভিন্ন অঞ্চল বেঁধে অঞ্চল বেঁধে বিভিন্ন রকম এটা হতে পারে আর কি। না, আমার এই সংকলনে আমার প্রথম সংকলনের ওই পুঁথিটা ছিল, পুঁথির সুরভঙ্গিটা মানে এক্ষেত্রে আপনার নিজস্ব কোনো চিন্তা আছে শোনো কি? শোনো ভাই বোন শোনো দিয়া মন, প্রেম বিরোহীর কাহিনী করিব বর্ণন, নামটি আমার পান বয়াতি বেশি বিড়ি পান, মাঝে মধ্যে মনে সুখে গাহিয়া আমি গান, আর এমনি ভাবে সুখে দুঃখে কাটো আমার বেলা, আমেনার ছলনাতে ছিল প্রেমের মালা, ব্যবসায় আমার মন্দা গেছে গত চৈত্র মাসে, সময় ছিল না কেউ হতভাগার পাশে, আর দুঃখের দিনে উড়াল দিল ভালোবাসার পাখি, জোছে গেল বুকের ভিতর শোষে ফুল দেখি, আমেনার ভালোবাসা রিক্সাওয়ালা স্যার, এক লগে তাগো দেখলে কাইফা ওঠে প্রাণ। এই যে সুরভঙ্গি এক ধরনের সুরে সুরে পাঠ না, এগুলাও আমরা দর্শকরা শুনেছে। আমি বলছি যে এই সুরগুলোর মধ্যে থেকেই পুঁথিগুলো হয়। সেটা কি মানে মানুষ কানেক্ট করে বেশি, মানে খুব একটা বৈচিত্র্য না থাকলে এই সুরেই এরকম এক ধরনের বর্ণনামূলক সুর আর কি, সুরে 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 এটা সহজও হয় মানুষের সাথে কানেক্ট করা মানুষের। আচ্ছা, এবার বই প্রসঙ্গে আসবো। আপনি বই লিখেছেন অনেকগুলো, এর মধ্যে 2006 সালে সম্ভবত আপনি ফাদার মারিনো রিগন নিয়ে আপনি একটি বই লিখেছেন। দর্শকদের উদ্দেশ্যে বলা, ফাদার মারিনো রিগন আপনারা অনেকেই জেনে থাকবেন, তাকে বলা হতো বাংলাদেশের বন্ধু। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অনেকেই বিভিন্নভাবে অংশগ্রহণ করেন। ফাদার মারিনো রিগন তিনি অংশগ্রহণ করেছেন যুদ্ধাহত যাদের, তাদের সেবা দিয়ে, তাদের শুশ্রূষা দিয়ে বিভিন্ন মাধ্যমে। এবং অনেকেই হয়তো জানবেন ফাদার মারিনো রিগন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি জসিমউদ্দিন সহ আরও অন্যান্য কবি বা লেখকের বইয়ের অনুবাদ করেছেন। এবং বাংলাদেশে উনি যতদিন ছিলেন মোংলাই উনি ছিলেন, এবং ওনার শেষ ইচ্ছা ছিল যে মোংলাতেই তার সমাধি হোক, এবং তার শেষ ইচ্ছাটা পূরণ হয়। ফাদার মারিনো রিগন নিয়ে লেখালেখির সুবাদে মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে যুক্ত থাকায় তা আমার চিন্তা হলো উনি একটা ফিচার লেখা, একটা কিছু লিখি। তা আমি একদিন দুদিন তার ওই আখড়া যাই, সারাগুনে গ্রামে মোংলায়, তা দিয়ে তার বইপত্র অনুবাদ প্রায় কবি জসিমউদ্দিনের একাধিক গ্রন্থ তিনি টেলিভিশনের রচনা করেন, রবীন্দ্রনাথ লালনকে অনুবাদ করেন, তার দেশে প্রকাশিত অসংখ্য অনেক তার বই। তা আমার তখন তারপর উনি সাংস্কৃতিক টিম নিয়ে ইতালিতে নকশিকাঁথার এগুলো পরিবেশন হয়েছে ইতালিতে। উনি যেভাবে পেরেছেন বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে তার জাতির কাছে উপস্থাপন করে খুব পজিটিভ বাংলাদেশকে তিনি উপস্থাপন করেছেন, তার অনুবাদ কর্ম, তার সাংস্কৃতিক কর্ম। আপনার জীবনে কতটুকু প্রভাব তার? এটা হতে পারে তার অহিংসবাদ, তার প্রবাদ আছে। তিনি একজন কবি মনের মানুষ ছিলেন, শিল্প মনের মানুষ ছিলেন। তো সুবাদে আমি ওই একটা বই করার একটা প্রয়াস চালাই আর কি, যে উনি তো জীবনটা তো অনেক বহুমাত্রিক, অনেক বর্ণাঢ্য। তা উনি দেখি উনির সঙ্গে যারা যুক্ত আছেন, তার কাজ কর্ম তাকে জানেন বুঝেন, তাদের লেখা নিয়ে একটা সম্পাদিত, তখন তার 80 বছর বয়স। এই বছর তো 2025 সাল তো তার জন্ম শতবর্ষ, একটা বিশেষ একটা বছর তার জন্য। তা আমি তার 80 বছর জন্ম উপলক্ষে তার একটা সম্মাননা গ্রন্থ বের করি। তো ওখানে কবি আল মাহমুদ, শিল্পী মোস্তফা মনোয়ার, শামীমারা নিপা, অভিনেত্রী অপি করিম, বিভিন্ন মানুষ এখানে। আমার বইতে আমার বইটার নাম হচ্ছে ফাদার রিগন নিবৃত খোলন,
ওখানে ফাদার রিগনের ইন্টারভিউ নিয়েছেন বরেণ্য সাংবাদিক শফিক রহমান, তার নাও ইন্টারভিউ আছে ওই সংকলনে। ডক্টর আবুল হাসান চৌধুরী, লালন গবেষক, অনেক তার কাজ। তার ফাদার রিগনের লালন বাবার রবীন্দ্র চিন্তা, এই নিয়ে তার দীর্ঘ ইন্টারভিউ আছে আমার বইতে। ক্যামেরার কবি নাসির মামুন খ্যাত, তার পোর্ট্রেট আছে ওই সে ছবিতে, তার নেওয়া ইন্টারভিউ আছে ফাদারের ওই আমার সেই বইতে। ফাদার রিগনকে নিয়ে আপনি কাজ করার আগে বাংলাদেশে আর কেউ কাজ করেছেন? হ্যাঁ, এর আগেও লিখেছেন। আমার তো ওই যে আপনাদের যুগান্তরের বর্তমান সম্পাদক আব্দুল হাশিকদার ভাই, উনি কিন্তু 1982 সালে তার ইন্টারভিউ নেন সচিত্র বাংলা পত্রিকার জন্য। আমি একটা সম্পাদিত গ্রন্থ বই করেছি যে 250 পৃষ্ঠার, ওখানে তার টোটাল জীবনের একটা আখ্যান ওখানে হতে পারে, বিভিন্ন জন লিখেছে। আপনি তো পুঁথি পাঠ করে শোনান দর্শকদের, তো এটাকে বলা যায় শ্রুতি শিল্প। শ্রুতি পাঠ মানে শুনতে হয়, পুঁথি পড়ে পড়বেন একজন, কিন্তু সবাই শুনবে। একটা আত্মজীবনী রচনারও চিন্তা ভাবনা চাই, যে পুঁথির আপনি যে প্রথমে শুরুতে বলছে আপনার জার্নিটা, যে আপনার যে জার্নি বিভিন্নভাবে যে দীর্ঘ যে পথ চলা, এই বিষয়টা নিয়ে একটা আত্মজীবনী রচনা, গল্প বলা। দর্শক, একদা পুঁথি ছিল গণমাধ্যমের মতো, একদা পুঁথির মাধ্যমে মানুষ তাদের হালচাল, আশপাশের গল্প শুনতো, পুঁথির মাধ্যমে মানুষ বিনোদিত হতো। কিন্তু এখন হয়তো পুঁথি মানুষের কাছে একটু বিস্মৃতির অতলে চলে গেছেন। তারপরও কাব্য কামরুলের মতো যারা পুঁথি নিয়ে কাজ করছেন, তারা হয়তো সেই ঋতগৌরব আবারও ফিরিয়ে নিয়ে আসবেন বাংলাদেশে, বা বাংলাদেশ থেকে দেশ থেকে দেশান্তরে বিভিন্নভাবেই তারা পুঁথি নিয়ে কাজ করবেন। এই আশা রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।